বিগ ব্রেকিং, ককরোচ পার্টির আন্দোলনই মোদী সরকারের জন্য বিপদ ঘণ্টা। মোদী সরকার বিরোধী আন্দোলনে মাঠে নেমে পড়েছে বিরোধী দলও। ক্ষোভ বিক্ষোভে উত্তাল দিল্লি, রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদব আটকে আন্দোলন আরও ত্বরান্বিত। জামায়াত এমপি নজরুলকে আরও 2 বিয়ের পরামর্শ দিয়েছেন রফিকুল্লাহ আফসারী। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। মধ্য দিল্লিতে ভারতের রাজধানীর কেন্দ্রস্থলে সারাদিন ধরে অস্থিরতা ছেয়েছিল। সব জায়গাতেই হাজার হাজার তরুণ তরুণীর ভিড় ও জমায়েত চোখে পড়েছিল। এমনকি অনেক জায়গায় মেট্রো স্টেশন ও রাস্তা বন্ধ করে দেওয়ার পরেও তারা সোমবার সকাল থেকে সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগেও তাদের সরানো যায়নি। পুলিশের তরফ থেকে প্রবল প্রতিরোধের মধ্যে এই তরুণ তরুণীরা সকাল থেকে গভীর সন্ধ্যা পর্যন্ত যন্তর মন্তর অবস্থান করেন। প্রায় 1 মাস ধরে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ চলছে। তবে যে প্রশ্নটা বারবার উঠে আসছে সেটা হলো, যে দলের ফলোয়ার্সের সংখ্যা 2 দিনে ভারতের শাসক দল বিজেপিকে টেক্কা দিয়েছিল, সেই দল বাস্তবের মাটিতে কতটা সফল হবে। তবে যখন দল হিসেবে ককরোচ জনতা পার্টিকে আখ্যা দেওয়া হচ্ছে, তখন মনে রাখা প্রয়োজন যে এটি কোনো রকম রাজনৈতিক দল নয়, বরং নাগরিক সংগঠন বলা যেতে পারে। কিন্তু এই দলের কার্যক্ষমতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সোমবার সেই উত্তরটি পাওয়া গেল। কলেজ ও পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীরা দলে দলে রাস্তায় নেমে এসে বুঝিয়ে দিয়েছে যে তাদের প্রশ্নের উত্তর না দিয়ে সরকারের নীরবতা বজায় রাখা বেশিদিন সম্ভব নয়। স্বাধীন সাংবাদিক স্মিতা শর্মা, তিনি গত 1 মাস ধরে এই যুব আন্দোলনটির খবর সংগ্রহ করছেন। তিনি মনে করেন যে এই শিক্ষার্থীরা কেন্দ্রীয় সরকারকে এই বার্তা দিয়েছে যে সমস্যাটি শুধু শিক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো অন্যান্য বিষয়গুলোকেও সরকার উপেক্ষা করতে পারে না। শুধু নিজের স্বার্থের লড়াই লড়ছে না যুব সমাজ। ককরোচ জনতা পার্টির তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে সোমবার সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল আগেই। এই ডাকে সাড়া দিয়ে বহু তরুণ তরুণী দিল্লির রাস্তায় নেমেছেন। সংসদ অভিযানের শুরুর দিকে যখন প্রথম হাঙ্গামা বাঁধতে শুরু করে, তখন ককরোচ জনতা পার্টি দাবি করে যে সরকার তাদের আলোচনার জন্য ডেকেছিল। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন যে বিক্ষোভকারীরাই আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ইনস্টাগ্রামে বৈঠকটির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আজ সকালে প্রথমবারের মতো বিক্ষোভকারীরা সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং সকাল 11:50 থেকে আমাদের আলোচনা চলছে। বৈঠকটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রথমে আমরা তাদের প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত মৌখিক আলোচনা করি এবং তারপর তারা বিকাল 4টার দিকে আমার কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন। আমি সমস্ত বিক্ষোভকারীকে তাদের অবস্থান ধর্মঘট শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করেছি। এত বড় যুব বিক্ষোভ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখনও সিজেপির মূল দাবি মেনে নেয়নি। সিজেপিও আন্দোলন চালিয়ে যাবে বলেছে। ফলে প্রশ্ন থেকেই যায়, যুবকদের রাস্তায় নামার ফল কি হলো? এই আন্দোলনের সমর্থক সমাজকর্মী যোগেন্দ্র যাদব বলেন, আজ যন্তর মন্তরে আমি যে নতুন প্রজন্মকে দেখেছি তা আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। এই তরুণেরা শুধু নিজেদের জন্য লড়ছে না। যোগেন্দ্র যাদব মনে করেন, যুব সমাজ একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টিকারী অর্থনীতি এবং এমন রাজনীতির জন্য লড়ছে যা জনগণের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ। এই প্রসঙ্গে সাংবাদিক স্মিতা শর্মা বলেন যে সোমবারের বিক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এত বিপুল সংখ্যক তরুণ তরুণী রাস্তায় নেমে আসবে তা কেউ আশা করেনি। বিজেপি সরকারের জন্য বিপদ ঘণ্টা। স্মিতা শর্মা বিক্ষোভকে একটি নেতৃত্বহীন আন্দোলন হিসেবেও দেখছেন। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ ছিল, সিজেপি নেতারা তাদের মতামত জানাতে পারছিলেন না, মেট্রো স্টেশনগুলো বন্ধ ছিল, যে কোনো বার্তাই পৌঁছে দেওয়া কঠিন ছিল। তিনি আরও বলেন, আন্দোলনটি ছিল শিক্ষা নিয়ে, কিন্তু বিষয়টি প্রসারিত হয়ে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ভোট চুরির মতো বিষয়গুলোকেও ছুঁয়েছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত এই বিষয়ে আলোচনা করেছে, যা সত্যি ইউনিক। এই আন্দোলনের কারণে ভবিষ্যতে সরকারের জন্য চ্যালেঞ্জ কতটা বাড়বে,
এই প্রশ্নের উত্তরে স্মিতা শর্মা বলেন, সরকার যদি এই বিক্ষোভ থেকে কোনো শিক্ষা না নেয় তবে তা সরকারের জন্য একটি বড় ভুল হবে। কারণ তরুণরা এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা সংসদ পর্যন্ত মিছিল করার জন্য মুখিয়ে ছিল। সিজেপি যদি মাঝ পথে তাদের সংসদ পর্যন্ত মিছিল করতে বাধাও দিত, তবুও হাজার হাজার মানুষ যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত মিছিল করত। তিনি বলেন, ওদের লাঠি দিয়ে পেটানো সত্ত্বেও ওরা ফিরে আসছিল, প্রশাসনের মোকাবেলা করছিল। এটি সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। মানুষের মধ্যে এমন ক্ষোভ জমা হয়েছে যে কথা না শুনলে তা আজ যেমন বেলুনের মতো ফেটেছে, ভবিষ্যতেও তেমনই ফেটে পড়তে পারে। প্রবীণ সাংবাদিক হেমন্ত অত্রি স্মিতা শর্মার কথারই প্রতিধ্বনি করে বলেছেন যে এই যুব বিক্ষোভ আগামী দিনে মোদী সরকারের জন্য সমস্যা তৈরি করতে চলেছে। তিনি বলেন, এই বিক্ষোভের সাফল্য এটাই যে এতদিন দেশের মানুষকে তুচ্ছ জ্ঞান করা মোদী সরকারের ভ্রম তারা ভেঙে দিয়েছে। এমন নয় যে মানুষ চুপচাপ এসে চলে গেছে, তারা দেখিয়ে দিয়েছে যে এই দেশে গণতন্ত্র শক্তিশালী, এর শিকড় মজবুত, সরকার একে দুর্বল করতে পারে না। যে কোনো দেশের জন্য শুধু বর্তমানেই নয়, ভবিষ্যতেও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা সরকার নির্বাচন হোক বা পরিবর্তন। প্রবীণ সাংবাদিক হেমন্ত অত্রি মনে করেন, এটি সরকারের জন্য একটি সতর্ক বার্তা। তারা বেশি দিন জনগণকে উপেক্ষা করতে পারবে না। সরকারকে মানুষের কাছে জবাবদিহি করতে হবে, নইলে জনগণ রাস্তায় নামতে ভুলবে না। এর প্রভাব দীর্ঘমেয়াদে অনুভূত হবে। আমাদের গণতন্ত্র দান হিসেবে দেওয়া হয়নি, আমরা তা অর্জন করেছি। আর দিল্লির রাস্তায় যা দেখা গেছে তা আমাদের গণতন্ত্রের শক্তি। হেমন্ত অত্রি বলেন, সরকার মনে করে তারা হিন্দু মুসলিম নামের রাজনীতি চালাতে পারবে, কিন্তু তা হবে না। জনগণ প্রধান বিষয়গুলোর দিকে ফিরে আসছে এবং যুবকদের এভাবে এগিয়ে আসা সরকারের জন্য একটি বড় সতর্কবার্তা। সরকারকে নিজের কাজে মনোযোগী হতে হবে। এদিকে মোদী সরকার বিরোধী আন্দোলনে মাঠে নেমে পড়েছে বিরোধী দলও। ক্ষোভ বিক্ষোভে উত্তাল দিল্লি। রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদব আটকে আন্দোলন আরও ত্বরান্বিত হয়েছে। দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিরোধী দলগুলোর রাতভর অবস্থান কর্মসূচির চেষ্টা পণ্ড করে দিয়েছে দিল্লি পুলিশ। দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রিয়াঙ্কা গান্ধী বডরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ শীর্ষ বিরোধী নেতাদের মঙ্গলবার সন্ধ্যাতেই আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোককল্যাণ মার্গ ও প্রধানমন্ত্রীর বাসভবনের মতো অত্যন্ত সংবেদনশীল উচ্চ নিরাপত্তা বলয়ে যে কোনো ধরনের অবস্থান বিক্ষোভ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সরকারের সেই নির্দেশ উপেক্ষা করে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের অদূরে অবস্থান ধর্মঘটের প্রস্তুতি নেন বিরোধী শিবিরের এমপি ও শীর্ষ নেতারা। এর আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এক্স পোস্টে তিনি লেখেন, শিক্ষার্থীদের উপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের উপর হামলা। প্রধানমন্ত্রী মোদী মনে করেন যে তিনি কোনো জবাব না দিয়েই, কোনো পরিণতির মুখোমুখি না হয়েই পার পেয়ে যাবেন। পারবেন না, এবার তো একেবারেই না। আমি প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়র কাছে আবেদন জানাই, যিনি বিশ্বাস করেন যে আমাদের শিক্ষার্থীদের ন্যায় বিচার পাওয়া উচিত, প্রধানমন্ত্রী আবাসের সামনে আমাদের সঙ্গে যোগ দিন। ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা যায় না। রাহুল গান্ধীর এই আহ্বানের পরপরই বিরোধীদের বিক্ষোভ ঘিরে ৭ নম্বর লোককল্যাণ মার্গ ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও ও রাতভর অবস্থানের চেষ্টা নস্যাৎ করে দিয়ে বিরোধী দলের নেতাদের আটক করে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। বিরোধী দলের উপর পুলিশের এই হামলা, গ্রেপ্তার আন্দোলনকে কোনোভাবেই স্তিমিত করতে পারেনি, বরঞ্চ আরও ত্বরান্বিত হয়েছে। অপরদিকে জামায়াত এমপি নজরুলকে আরও 2 বিয়ের পরামর্শ দিয়েছেন রফিকুল্লাহ আফসারী। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও এবং ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল্লাহ আফসারী। একই সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামকে আরও 2 বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। ভিডিও বার্তায় মাওলানা রফিকুল্লাহ আফসারী বলেন, উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরও 2টা বিয়ে করা, হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। যারা এ ধরনের ভিডিও ভাইরাল করেছেন তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসলামের সাহাবীদের বৈবাহিক জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের স্বাভাবিক শিক্ষা এবং বিবাহ একটি পবিত্র সম্পর্ক। স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় করা বা
বিব্রত করা কোনোভাবেই ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। গাজী নজরুল ইসলামের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, একামতে দিনের অতন্দ্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী স্ত্রীর ভিডিও ভাইরাল করে কি শান্তিটা পেলেন। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো বড় অপরাধ। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেন এই বক্তা।